প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসাতে নিরাপদে আছো। আজকে আবার তোমাদের জন্য হাজির হয়েছি দ্বিতীয় ক্লাসে, যেখানে আমরা সিলেবাসের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা উদ্ভিদ বিজ্ঞানে প্রথম বর্ষে যে সকল শিক্ষণফল তোমাদেরকে শেখাবো বা ক্লাস আলোচনা হবে তার একটা ধারণা তোমাকে দেবার চেষ্টা করছি। আজকে 8 থেকে 12তম অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি আছে। খুব মজার বিষয়, আমার খুব ভালো লেগেছে যে ক্লাসগুলো করেছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছো। এটা হচ্ছে খুব বেস্ট ওয়ে যে তোমার সাথে আমার একটা লিঙ্ক তৈরি হচ্ছে। তুমি যখন প্রশ্ন করছো আমি তখন দেখার চেষ্টা করছি যে প্রশ্নটা কে করেছে, ওর নামটা কি, হ্যাঁ, এবং কেন ওই প্রশ্নটা করলো সেইটা আমি চিন্তা করে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। সুতরাং যারা প্রশ্ন করছো তাকে কিন্তু আমরা বা আমি নিজে তাকে কিন্তু চিনে যাচ্ছি এবং তুমিও আমাকে অবশ্যই চিনছো। তাহলে খুব ভালো হবে যদি তোমরা সবাই প্রশ্ন করো, তাহলে সবাইকে আমি যখন ফিজিক্যালি আমার সামনে বসে থাকবা 110 জনের বেশি স্টুডেন্ট আমি ক্লাস নিব, তখন আমি আগে থেকেই তোমাকে চিনবো, তাই না? তাহলে আমার মনে হয় এই আগ্রহটা খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রশ্ন করো, তাহলে তোমাকে আমি চিনে যাবো, এটা একটা খুব ভালো উপায় হতে পারে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা 8ম থেকে 12তম অধ্যায় পর্যন্ত দেখে ফেলি। আজকের ক্লাসটা আশা করছি উপভোগ করবা এবং আজকের ক্লাস শেষেও প্রশ্ন করবা। চলো ক্লাস শুরু করি। প্রিয় ছাত্ররা, দেখতে পাচ্ছ পর্দায় 8ম অধ্যায়। 8ম অধ্যায়ে টিস্যু এবং টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। কিন্তু তোমরা যখন ক্লাস 9-10-এ ছিলা, যেভাবে ভাজক টিস্যু বা স্থায়ী টিস্যুকে আলোচনা করা হয়েছিল, এখানে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করা হবে। 9-10-এ কিন্তু ভাজক টিস্যু নিয়ে কিচ্ছু বলা ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েটে পুরোটাই ভাজক টিস্যু নিয়ে বলা হবে। সাথে স্থায়ী টিস্যুটা সিলেবাসের শিক্ষণফলে সরাসরি নাই, বইতে উল্লেখ আছে, আমরা ওই যে ভর্তি পরীক্ষার জন্য পড়ে ফেলবো, আমি আলোচনা করব। এছাড়াও তুমি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, মূল এবং কাণ্ডের অন্তর্গঠনগত কি পার্থক্য আছে, একটা পত্ররন্ধ্রের অন্তর্গঠন, পত্ররন্ধ্রের প্রকারভেদ, গাটেশন, উদ্ভিদ শুধু পানি বাষ্প আকারে বের করে না, তরল আকারেও বের করতে পারে, এই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে আমরা একবীজপত্রী, মূল এবং কাণ্ডের যে প্রস্থচ্ছেদ সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালও করব। প্র্যাকটিক্যালে কেটে তোমাকে দেখাবো যে একবীজপত্রী মূল মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে, একবীজপত্রী কাণ্ড কেমন লাগে। দ্বিবীজপত্রী মূল বা কাণ্ড সিলেবাসে নাই। সো যতটুকু আছে আমরা ততটুকু নিয়েই কথা বলবো। আমাদের অ্যাডমিশন টেস্ট এবং বিশেষ করে ক্রিয়েটিভ বোর্ড এক্সামের জন্য যে টপিকসগুলো লাগবে আমরা সেগুলো খুব ভালো করে পড়বো। এর সাথে আনুষঙ্গিক বিষয় নিয়ে যখন কথা বলবো তখন তো সেগুলো চলে আসবে অলরেডি। আর প্রথম দিকের ক্লাসগুলো যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে দেখবা যে অনেক জিনিসই রিপিট হচ্ছে। লাস্টে দেখবা 6-7 অধ্যায় যখন চলে আসছি তখন দেখবা যে তুমি ওই প্রথম দিকের সব টপিকসগুলো এখানে আবার আসতেছে, টার্মগুলো আসতেছে, বারবার ওই টার্মগুলো কিন্তু শেখানো সম্ভব না। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম দিকে ভালো করে বোঝা, ধীরে ধীরে বোঝা, সুন্দর করে বোঝা, তাহলে দিনকে দিন বায়োলজি তোমার জন্য সহজ হয়ে যাবে। আর প্রথমে যদি ফাঁকি দাও পরে আর ফাঁকি দিবা কি, বুঝবাই না কোনো কিছু, হ্যাঁ, তখন আমার জন্য যেমন বিপদ হবে তোমার জন্য তো আরও বিপদ। লাইফ তো তোমার, তাই না? তোমাকে ভালো করতে হবে, তোমাকেই প্লাস পেতে হবে, তোমাকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ফাইট করতে হবে, সেখানে পরীক্ষা দিয়ে পাস করে সেখানে বিএসসি, এমএসসি বা এমবিবিএস বা হতে পারে বুয়েটে, হতে পারে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে তুমি চাকরি করবা, তুমি ভালো থাকবা জীবনে, তোমার জন্য। সো আশা করছি ফাঁকি দিবা না। 9ম অধ্যায় অত্যন্ত বড় একটা অধ্যায়, 4 অধ্যায়, অধ্যায় 4, অধ্যায় 1 বোটানির এবং অধ্যায় 9, এগুলো কিন্তু সাইজটা একটু বড়। অন্যান্য অধ্যায়গুলো যে ছোট তা বলছি না, এটা একটু বেশিই বড়। এটা প্লান্ট ফিজিওলজি নিয়ে পড়ানো হবে। দেখো, ফিজিওলজি বা শারীরতত্ত্ব শুধুমাত্র আমরা মনে করতাম মানুষেরই আছে, মানুষ খায়, হজম করে, পরিপাক যেটাকে বলি আমরা, রেচন হচ্ছে, রক্ত সংবহন তন্ত্র, এই সকল ফিজিওলজি শুধু ভাবতাম যে আমরা প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু না, উদ্ভিদেরও এরকম ফিজিওলজি আছে। তাই বলে উদ্ভিদের রেচন হয় না, উদ্ভিদের পরিপাক হয় না, উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের প্রস্বেদন হয়, উদ্ভিদের শ্বসন কিন্তু হয় আমাদের মতোই এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আমাদের বহিঃশ্বসন অঙ্গ যেমন ফুসফুস, উদ্ভিদের আবার ফুসফুস নেই, এটা আবার ভাইবো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে এই জিনিসগুলো নিয়ে পড়বো যেগুলোর আমি একটু আগে বললাম, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন কেন হয়, কারণ কি, সেই সম্পর্কিত কি কি মতবাদ আছে। আমরা এখানে গ্লাইকোলাইসিস প্রসেসের একটা বড় প্রবাহচিত্র দেখব, ক্রেবস চক্রের একটা ফ্লো ডায়াগ্রাম বা প্রবাহচিত্র দেখব, শ্বসনের ফলে কিভাবে শক্তি তৈরি হয় এবং তার হিসাব দেখব, ছক দেখব। আমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে অন্ধকার আলোক পর্যায়ে সালোক সংশ্লেষণের মধ্যে পার্থক্য কি,
একইভাবে আলোক পর্যায় সালোক সংশ্লেষণকে কেন চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন এই দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, অন্ধকার পর্যায়ে সালোক সংশ্লেষণকে কেন C3 C4 বা ক্যালভিন ব্যাসাম চক্র এবং হ্যাস ও স্ল্যাকের চক্র নামে নামকরণ করা হচ্ছে, কি কি উপাদান এই বায়োলজিক্যাল প্রসেসগুলোকে বা প্ল্যান্ট ফিজিওলজিকে কন্ট্রোল করে, একটা বিশাল বড় অধ্যায়, মতবাদে ভরা এই অধ্যায়। আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। ভয়ের কোনো কারণ নেই, সবগুলোই মজার, বায়োকেমিস্ট্রির রিলেটেড অংশ এগুলো, এবং এগুলো যদি তুমি বুঝে পড়ো তাহলে মনে হবে যে এগুলো ম্যাথের মতো, এবং খুব সহজেই তুমি এগুলোতে পরীক্ষায় লিখলেই মার্ক পেয়ে যাবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব টার্ম দিয়ে একটু সুন্দর সুন্দর করে গুছিয়ে লিখলে নিজের মতো করে লেখার এখানে সুযোগ আছে। তাহলে নবম গেল। দশম অধ্যায় উদ্ভিদের প্রজনন। তুমি উদ্ভিদের প্রজনন নিয়ে ডিটেল 9-10-এও পড়েছো, এখানে আরও ডিটেল পড়ানো হবে। তুমি দেখবা যে কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, পুং গ্যামেটোফাইট তৈরি হয়। নতুন জিনিস হচ্ছে পার্থেনোজেনেসিস, কোথাও পড়োনি। খুব মজার বিষয় যে দেখো পুরুষের উপস্থিতি ছাড়াই এখানে যৌন প্রজনন সম্পন্ন হয়ে যাচ্ছে, যৌন জননের মতো একটা ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ উদ্ভিদের নিষেক না হলেই, যে নিষেক হলে সাধারণত পরিবর্তনটা হয়, গর্ভাশয় ফল বা ডিম্বক বীজে পরিণত হয়, আমরা এগুলো দেখব। তো এখানে নিষেক হচ্ছে না, নিষেক ছাড়াই দেখা যাচ্ছে যে ওই ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হচ্ছে, ডিম্বক বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে। এই ব্যতিক্রমধর্মী পার্থেনোজেনেসিস, এটা নিয়ে আলোচনা করা হবে। আরও অনেক ব্যতিক্রম আছে এখানে উদ্ভিদের প্রজননের, সেগুলো আলোচনা করব। কৃত্রিম সংকরায়ন, আমরা কিভাবে নতুন একটা জাত তৈরি করতে পারি। তুমি শুনবা যে ধান কিংবা দোকানে চাল কিনতে গেলে বাবা কিনে নিয়ে আসে ইরি, আটাশ, আমন, বোরো, এটা হচ্ছে নাজির শাইল, এটা হচ্ছে অমক, বিভিন্ন ধানের জাত আছে। তো এই জাতগুলো কিন্তু তুমি তৈরি করার মেকানিজমে অধ্যায় শিখে যাবা, ইন্টারেস্টিং জিনিস। এবং এটা প্রাকৃতিক প্রক্রিয়ায়, তোমার বাসায় কিন্তু তুমি এগুলো করতে পারবা, এই নতুন জাত তৈরি করতে পারবা, একটা জাতের উন্নয়ন ঘটাতে পারবা। শুধু ধান গাছের জন্য না, যে কোনো উদ্ভিদের, যে উদ্ভিদের ফুল ধরে এরকম যে কোনো উদ্ভিদের তুমি জাতের উন্নয়ন ঘটাতে পারবে। তাহলে এই টপিকসটা দশম অধ্যায়ে আছে কিন্তু। এবং উদ্ভিদের প্রজনন নিয়ে যা কিছু আছে, কলম করা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমার কাছে তো খুব ভালো লাগে। তুমি বাসাতে যারা টব আছে বা যাদের বাসায় ওপেন স্পেস আছে, ছাদে বাগান করতে চাও, গাছ লাগাতে চাও, তারা ওই যে কাটিং বা কলম যেটাকে বাংলায় বলি, এটা তুমি পারবা। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজননের মধ্যে এটি আলোচনা করা হয়েছে। তাহলে এই ডিটেল প্রজনন নিয়ে আমরা দশম অধ্যায় পড়ে ফেলবো। চলো আমরা অধ্যায় 11 নিয়ে এখন কথা বলি। অধ্যায় 11তে জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, মডার্ন বায়োলজি। বায়োলজির এখন মোটামুটি ধরে নিতে পারো প্রথম দিকের সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি। এখানে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়ে ধারণা পাবা। খুশি হয়ে গেলা যে স্যার এটা তো পড়েছি 9-10-এ। হ্যাঁ, আসলেই পড়েছ। আমরা এখানে দেখব যে ওই প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করতে পারি, কিভাবে অন্যান্য এনজাইম বা হরমোনগুলো তৈরি করা সম্ভব। অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশনের পার্টটা দেখব যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে আমরা ইনসুলিন অথবা ইন্টারফেরন, যেটা ক্যান্সারে ব্যবহার করা হয়, ভাইরাস ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, এই প্রোটিনটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা দেখব। টিস্যু কালচার দেখব, 9-10-এ যেমন পড়েছো অনেকটা সেরকমই এখানে পড়ানো হবে, টিস্যু কালচার প্রযুক্তি। এছাড়াও এখানে জিনোম সিকোয়েন্সিং নিয়ে ডিটেল পড়ানো হবে। অন্যান্য ছোটোখাটো বায়োটেকনোলজির যে পার্টগুলো আছে যেমন পিসিআর, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। সবই তোমার কাছে নতুন, কিন্তু সহজ টপিকস, মজার টপিকস, সবগুলোই মডার্ন বায়োলজির পার্ট। সুতরাং তুমি যত এই ক্লাসগুলো উপভোগ দেখবা তত বেশি তুমি উপভোগ করবা বলে আমার বিশ্বাস। কিন্তু দেখতে হবে ক্লাসগুলো, ধৈর্য ধরে শুনতে হবে, বই পড়তে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে টেবিল চেয়ারে বসে সময় দিতে হবে। অধ্যায় 12 দেখতে পাচ্ছ পর্দায়। অধ্যায় 12তে জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ নিয়ে কথা বলা হবে। আমরা অত্যাচার করছি পরিবেশের উপরে, মানুষ, তাই না? বাস্তুতান্ত্রিক একটা উপাদান আমরা, জীবীয় উপাদান, কিন্তু আমাদের প্রভাবে অনেক জীব মারা যাচ্ছে, অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। মারা যাওয়া বললে আসলে হয় না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কিভাবে সংরক্ষণ করা যাবে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। কেন একটা উদ্ভিদের বিস্তার ঘটে, কিভাবে বিস্তার ঘটে, বিভিন্ন প্রকার বনাঞ্চল, IUCN সম্পর্কে পড়ানো হবে। কি করে এই অর্গানাইজেশনটা, তারা একটা বই বের করে, রেড ডেটা বুক, কাজ কি এই বইটার, সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। বিভিন্ন অভিযোজিত উদ্ভিদ আছে, কেউ লোনা পানিতে, কেউ মিষ্টি পানিতে, কেউ মরুভূমিতে, কেউ স্থলে অভিযোজিত হয়েছে। কারণ কি, কেন এই অভিযোজনটা ঘটলো, এটা নিয়ে ডিটেল পড়ানো হবে। বায়োলজিক্যাল বা ইকোলজিক্যাল পিরামিড যেটাকে বলা হয়, সেটা নিয়ে পড়ানো হবে। 9-10-এ কিছুটা আইডিয়া পেয়েছো। প্রজাতি কি, পপুলেশন কি, কমিউনিটি বা সম্প্রদায় কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে মজার টপিকস আছে। তোমরা যারা আইসেস মুভিটা দেখেছো, অ্যানিমেটেড মুভি, সেখানে দেখেছো যে কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে দেখানো হয়েছে। টেকটনিক প্লেটগুলো ধাক্কা খেয়ে পাহাড় তৈরি হচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, সেখানে সমুদ্র হয়ে যাচ্ছে।
এই আইসেস মুভির যে টপিকসটা কন্টিনেন্টাল ড্রিফট, এটা নিয়ে তোমাকে এখানে পড়ানো হবে। মহাদেশীয় সঞ্চারণ, এটা নিয়ে পড়ানো হবে। 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল নিয়ে পড়ানো হবে। আমরা বাংলাদেশ, আমরা নিজেরা ওরিয়েন্টাল অঞ্চলে পড়েছি, এছাড়া নিয়ার্টিক, নিউট্রপিক্যাল, প্যালিয়ার্টিক, ইথিওপিয়ান, এই সকল অঞ্চল নিয়েও তোমাকে পড়ানো হবে। সেখানে কি কি উদ্ভিদ পাওয়া যায়, কি কি প্রাণী পাওয়া যায়, সেগুলো নিয়ে পড়ানো হবে। এন্ডোমিক প্রাণী নিয়ে পড়ানো হবে, হটস্পট নিয়ে পড়ানো হবে। মাথা ঘুরে যাচ্ছে না যে স্যার পড়াবেন কত? আশা করছি এগুলো সবই তোমার জন্য মজার টপিকস, থিওরিটিক্যাল। এই অধ্যায়টা পুরোটাই বুঝিয়ে দিলে তুমি টানা পড়ে ফেলতে পারবা বাসায়। আশা করছি আমরা এই ক্লাসগুলো, লাস্টের দিকে ক্লাস, আমি খুব আশা করি যে খুব দ্রুত আমরা এই করোনাকে জয় করে ক্লাসরুমে ফিরে আসতে পারবো এবং তোমার সামনে আমি এখন যেভাবে দাঁড়িয়ে কথা বলছি এইভাবেই তোমার ক্লাসগুলো নিতে পারবো। তোমার সাথে অনেক বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারবো এবং সরাসরি তুমি আমাকে দেখবে, আমিও তোমাকে দেখব। একটা সরাসরি ইন্টারাকশন হবে আমাদের এবং আমরা সুন্দর মতো এই অধ্যায়গুলো শেষ করব। যতদিন না আমরা ক্লাসে না ফিরতে পারি, আমাদের জন্য এটাই হচ্ছে একমাত্র উপায় এবং এভাবেই আমরা ক্লাসগুলো করব এবং তোমার দায়িত্ব হচ্ছে ক্লাসগুলো ঠিকমতো করা এবং ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্টস করা। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আজকে 8 থেকে 12তম অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম এবং আশা করছি তুমি ক্লাসগুলো উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করবা এবং পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করব। বিশেষ করে আমরা চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে বায়োলজির প্রথম অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া। ধন্যবাদ সবাইকে।